মার্কার প্রচারে সরগরম প্রার্থীরা। গণভোট বোঝেন না হাতিয়া দ্বীপের 90% মানুষ। কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি। স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নূরকে শোকজ। নওগাঁয় ড্রাম ট্রাকের চাপায় ভ্যানের 5 যাত্রী নিহত। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ। বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি। পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান। এবং সাবেক লঙ্কান ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রথমবার ডাক পেলেন মোহাম্মদ মহসিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। নোয়াখালী 6 আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। হাতিয়া দ্বীপের মানুষ ভোটে আগ্রহ দেখালেও গণভোট সম্পর্কে অনেকেই এখনো পুরোপুরি সচেতন নন। এই দ্বীপে ভোটের পরিবেশ যেমন সরগরম, তেমনি সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি এবং প্রশ্নও কম নয়। দ্বীপবাসীর অনেকেই জানেন না কিভাবে ব্যালট দিতে হবে, কোন বিষয়ে হ্যাঁ বা না বলবে, কিংবা ভোটের ফল কিভাবে দেশকে প্রভাবিত করবে। স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের প্রচারণা থাকলেও সাধারণ মানুষকে বিষয়টি বোঝানোর জন্য যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হাতিয়াতে ভোটও জয়যুক্ত হবে, শাপলাগুলিও জয়যুক্ত হবে। নোয়াখালী 6 আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে, কিন্তু দ্বীপবাসীর অনেকেই জানেন না কিভাবে ব্যালট মার্ক করতে হবে বা ভোটের ফল দেশের জন্য কি অর্থ বহন করছে। স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দল কিছু প্রচারণা চালাচ্ছে, তবে সাধারণ মানুষকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝানোর কার্যক্রম এখনো পর্যাপ্ত নয়। হাতিয়া দ্বীপের চেয়ারম্যান ঘাটের আলমের চা দোকান থেকে শুরু করে নদীপথের স্পিডবোট পর্যন্ত মানুষের কাছে একই প্রশ্ন, গণভোট কিভাবে দিতে হবে। দ্বীপের 90% মানুষ গণভোট সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ না ভোটের সম্বন্ধে আমরা ইস্যু সম্বন্ধে কিছু জানিও না, আর আমরা শুনিও না। এখন বর্তমানে শুনতেছি গণভোট কিভাবে দেয় ওটা আমরা জানি না, নতুন করে শুনছি। আমরা গ্রাম অঞ্চলে থাকি, কেউ জানি না, তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া জানি। আমরা গাড়ি চালাই, তো এই কারণে আমরা অনেক সমাবেশে বা মিটিং এ অনেক মিছিলে যাচ্ছি। আমরা শুনতেছি নাকি আপনার যে গণভোট মানে আমাদের দেশকে নতুন মানে দেশকে শক্ত করা, জনগণের স্বার্থের জন্য। হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 6 আসনে মোট ভোটার 3,39,186 জন। এই আসনে এবার 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি, এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয়দের অভিমত। আমরা একই সাথে আমাদের জাতীয় নির্বাচনের প্রচারণা করতেছি এবং গণভোটের প্রচারণা করতেছি। মানুষকে বলতেছি গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য, কারণ বাংলাদেশ বাঁচানোর জন্য গণভোটে হ্যাঁ দিতে হবে। এবং আমরা হাতিয়া বাঁচানোর জন্য, এই দ্বীপাঞ্চল বাঁচানোর জন্য শাপলাগুলিতে ভোট চাচ্ছি। এবং মানুষজন ইনশাল্লাহ হাতিয়াতে হ্যাঁ এর পক্ষেও জোয়ার রয়েছে এবং আপনার শাপলাগুলির পক্ষেও জোয়ার রয়েছে। ইনশাল্লাহ হাতিয়াতে হ্যাঁ ভোটও জয়যুক্ত হবে, শাপলাগুলিও জয়যুক্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, প্রত্যেক বিদ্যালয় ও সরকারি দপ্তরে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চলছে। গণভোট বিষয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য যারা অফিসার আছেন তারা সবাই গণভোট বিষয়ে প্রতিনিয়তই প্রচারণা চালাচ্ছেন। তারা যেমন প্রাইমারি অধিদপ্তর থেকে আমাদের উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আমাদের প্রত্যেকটি স্কুলে প্রতিদিন 5টা করে স্কুলে গণভোট বিষয়ে আলোচনা করা হয়, উঠান বৈঠকের মতো করে, অভিভাবক সমাবেশের মাধ্যমে। এছাড়াও আমাদের হাই স্কুল থেকে আরম্ভ করে মাদ্রাসাগুলো, এগুলো সবগুলোতেই গণভোট বিষয়ক আলোচনা হচ্ছে প্যারেন্টস মিটিং এর মাধ্যমে। নদীপথই একমাত্র চলাচলের উপায়। নদী ভাঙন ও মৌলিক চাহিদার ঘাটতি, এই সব চ্যালেঞ্জের মধ্যেও হাতিয়া দ্বীপের মানুষ ভোট দিতে উৎসাহী। তবে সচেতনতার অভাবে তাদের অনেকেই গণভোটের গুরুত্ব পুরোপুরি বুঝতে পারছেন না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। এদেশের জনগণ তা আর দেখতে চায় না। মেধা আর যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা করতে চাই অতীতের বস্তা পচা রাজনীতি,
যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী ৩ আসনের বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই নোটিশ জারি করে। নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর 15-এর ক এবং 16-এর গ 6 ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগে আরো বলা হয়, গত 26 জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চর বোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নূরের অনুসারী কর্মী সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন সমর্থক আহত হন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে, যা আচরণ বিধিমালার 6-এর ক ধারার পরিপন্থী। শোকজ নোটিশে আরো বলা হয়, আগামী 3রা ফেব্রুয়ারি সকাল 11:30 মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী 5 আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার ভোর 4:30টায় উপজেলার মহাদেবপুর পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন 5 আদিবাসী কৃষক। পথে ভ্যানটি পাটকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় 4 জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ফায়ার সার্ভিস 2 দফায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিল। তাদের মধ্যে 4 জন আগেই মারা গেছেন। এছাড়াও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল, তবে এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মহাদেবপুর থানার উপপরিদর্শক মনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জে আখ চাষে নতুন ঢেউ। আখ চাষের সঙ্গে জড়িত কৃষকরা এবার লাভের মুখ দেখছেন। আখের চারা রোপণ থেকে প্রতি মন গুড় তৈরি করতে খরচ হচ্ছে 3500 টাকা, আর বিক্রি হচ্ছে 8000 টাকায়। 2500-এর গোপনদি, মনোহরদি, ফজুরকান্দি, বড় ও ছোট বিনাইচরের আখ চাষ করছেন স্থানীয় কৃষকেরা। রূপগঞ্জের জাঙ্গির, দাউদপুর, ভোলাব ও হাটাবো এলাকায়ও আখ চাষ হচ্ছে। তবে কিছু কৃষক বলছেন, শিল্পায়নের কারণে কৃষি জমি কমে যাওয়ায় ভবিষ্যতে আখ চাষ হ্রাস পেতে পারে। তবু তারা বলেন, আখ চাষে উন্নত মানের গুড় তৈরি হচ্ছে, ভেজালের কোনো সুযোগ নেই। রূপগঞ্জ ও 2500 উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, আখ চাষে বিঘা প্রতি খরচ 50 থেকে 60,000 টাকা হলেও বিক্রি হয়ে যায় 1 থেকে 1.25 লাখ টাকায়। মিশ্র পদ্ধতিতে অন্যান্য সবজি চাষ করেও কৃষকরা লাভবান হচ্ছেন। রূপগঞ্জ 2500-এ মোট 136 হেক্টর জমিতে আখ চাষ করা হচ্ছে। কৃষকেরা ঐতিহ্য রক্ষার পাশাপাশি লাভের মুখ দেখছেন। এগারো মাস বা 12 মাসের ভিতরে আমরা কেটে লয়ে লাই। লওয়ার পরে আমাদের এই ক্ষেতের ভিতরে ইনশাল্লাহ এক একজনের এক এক রকমের হয়, একটু বেশি হয়, একটু কমও হয়।
এর মধ্যে 600-700 কেজি হয়। তো 600-700 কেজি হইলে আপনার খরচাটা গিয়া পড়ায় গিয়া 20,000 টাকার মতো খরচা হয়। 20,000 টাকা খরচ হইলে আমরা ইনশাল্লাহ লাভবান। আমরা এটা লাভবান বলতে পরে আবার এতে মুড়ি দেওয়া হয়, আবার যে পুঁই জ্বালায় হয় সেটা রাখে দিলে আবার এই গুঁড়ি হয়। আমরা 2বার বা 3বার রাখতে পারি। প্রথম লাগাইলে খরচটা বেশি হয়, দ্বিতীয়বার লাগাইলে খরচটা দ্বিতীয়বার কম হয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কঙ্গো প্রজাতন্ত্রের রুবায়া কোল্টান খনি ধসে এই সপ্তাহে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শুক্রবার সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার এই ধসের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত 227 জন। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় 15% কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন। 2024 সাল থেকে খনিটি M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ M23 এই খনিজ সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ যোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে মারাত্মক আর্থিক ধসের মুখে পড়েছে জাতিসংঘ। এই সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন। চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময় মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। চাঁদা দেওয়া না হলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, চাঁদা দেওয়ার বিষয়টি এখনই নয়তো কখনোই নয়, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর জন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর কারণে এই সংকট আরও তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘ সহ 66টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে এবং বোর্ড অব পিচ নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। জাতিসংঘের তথ্য মতে সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা নির্ধারিত হয়। মূল বাজেটের 22% দেয় যুক্তরাষ্ট্র আর 20% দেয় চীন। তবে 2025 সালের শেষ নাগাদ রেকর্ড $1.57 বিলিয়ন চাঁদা বকেয়া ছিল। চলতি মাসের শুরুতে জাতিসংঘ 2026 সালের জন্য $3.45 বিলিয়ন বাজেট অনুমোদন করে, যা আগের বছরের তুলনায় 7% কম। তবুও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একসময় শেহান জয়সুরিয়া খেলেছিলেন শ্রীলঙ্কার হয়ে, তবে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। 34 বছর বয়সে এই অলরাউন্ডারকে নিয়েই 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়ার পর 2020 সাল পর্যন্ত খেলেছেন 12 ওয়ানডে ও 18টি টি-20। শেহান ছাড়াও বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন পেশোয়ারে জন্ম নেওয়া 29 বছর বয়সী লেগ স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ মহসিন। আমেরিকার হয়ে 4টি ওয়ানডে খেলা শুভম রঞ্জন আছেন স্কোয়াডে। টি-20 খেলেননি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে। তিনি জন্ম নিয়েছেন ভারতের পুনেতে। সবশেষে 2024 টি-20 বিশ্বকাপে খেলা 10 জনই জায়গা ধরে রেখেছেন। নেতৃত্ব দেবেন মোনাং প্যাটেল। নিষেধাজ্ঞার কারণে নেই তারকা ব্যাটার অ্যারন জোন্স। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এ গ্রুপে রয়েছে। তাদের গ্রুপ সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও ভারতের সঙ্গে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
মার্কেট প্রচারে সরগরম প্রার্থীরা, গণভোট বোঝেন না হাতিয়া দ্বীপের 90% মানুষ, কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি। স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নূরকে শোকজ। নওগাঁয় ড্রাম ট্রাকের চাপায় ভ্যানের 5 যাত্রী নিহত, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি, পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান। এবং সাবেক লঙ্কান ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, যুক্তরাষ্ট্রের প্রথমবার ডাক পেলেন মোহাম্মদ মহসিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।